আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। দুর্নীতি সরকারকে অস্থিতিশীল করে, গণতন্ত্রকে দুর্বল করে বলে মন্তব্য করেছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস। যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না। আমার প্রশ্ন হচ্ছে যে সেই সময় যারা আন্দোলন করেছিল আমাদের অনেক মেয়েরাও ছিল, নারী কোটা চাই না। চীন কেন? আমি তার আগে ভারতে গেলাম, তাদের সাথে আমার সম্পর্ক বলে আসলে ভারতের কাছে দেশ বেঁচে দিছি। আর চীনে গেলাম, বলে কিছুই দেয় নাই। আমরা কিন্তু একটা জিনিস অনেক সময় এগুলি ধরতে গেলে অনেকে বলবে এটা প্রচার হলে ভালো হবে না, ইমেজ নষ্ট হবে, অন্য করে আমি তাতে বিশ্বাস করি না। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এইমাত্র পাওয়া গরম খবর, হেলিকপ্টার ছাড়া চলেন না প্রধানমন্ত্রীর বরখাস্তকৃত পিয়ন। সরাসরি গণমাধ্যমের সামনে সাবেক পিয়নকে নিয়ে বোমা ফাটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার বাসায় কাজ করেছে, সেও নাকি 400 কোটি টাকার মালিক, জানালেন প্রধানমন্ত্রী। আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, জানার পর তাকে বের করে দিয়েছি, মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বীর মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা না পেলে রাজাকারেরা সুবিধা পাবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর। এদিকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য শেয়ার করা হয়েছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কি করে বানালো টাকা? যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি। এটা তো হয়, বা এটা তো করে আপনারা এখন ধরার পরে না এগুলি চোখে আসে, তাছাড়া তো হয় না। যখন ধরা পড়ে তখন আমরা ব্যবস্থা নেই। এটা তো একটা মানসিকতা। আর একটা কথা আমি বলি, এটা শুধু আমাদের দেশে বলে না, সারা বিশ্বে যে দেশটাই অর্থনৈতিকভাবে উন্নতি হয় সেখানে কিন্তু এই ধরনের কিছু অনিয়ম কিছু লোকের হাতে চলে যায়। কিছু টাকা পয়সা যারা অপান্ত তাদের হাতেই চলে, তারা বানায়, তারা তো অপেক্ষা করে থাকে। এটা যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে। হ্যাঁ, এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে হয়তো সেটা কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে। আর সাংবাদিকরা তথ্য জোগাড় করা এক জিনিস, আর ফাইল চুরি করা আর এক জিনিস। এখন আমি ভ্যাকসিন কিনবো, আমার সেখানে নেগোসিয়েশন হচ্ছে, জরুরি পেপার। আমার অফিসার দিন রাত 24 ঘন্টা কাজ করছে, কাগজ ফাইলটা রেখে কেবল একটু বাইরে গেল, অমনি আপনাদের এক স্বনামধন্য পত্রিকার এক সাংবাদিক ঢুকে সেই কাগজ চুরি করতে গেল। অফিসার এসে ধরলো, সে সেটা নিয়ে গেল বাথরুমে আটকাতে। সেখান থেকে তার বের করা হলো, সে ঢুকালো তার শাড়ির ভিতরে, সেখান থেকে টেনে বের করলো, সেটা বিরাট অপরাধ হয়ে গেল। সে যে ফাইল চুরি করতে গেল এটা কোনো অপরাধ না, সে যে কোনো একটা বড় দেশ আমাকে তাকে পুরস্কারও দিয়ে দিল, ফাইল চুরির জন্য পুরস্কার পেল। এটা কি দুর্নীতি, ডাকাতি, চুরি? কোনটা? কি ডেফিনেশন দেবেন বলেন আমাকে, কি ডেফিনেশনটা আছে? তো এই ঘটনা তো ঘটে, এক ঢুকে এই রুম ওই রুম, এই ঘর অফিস টফিস সব নিয়ে। এবং এটা যে নতুন একবার করছে, এর আগে আরেকবার, সেটা হচ্ছে নৌপরিবহনে ঢুকে ধরা পড়ার পরে মুচলেখা দিয়ে বেরোয় আসলো, যে আবার আরেক জায়গায়। তারপরে হিরো হয়ে গেল, হিরোইন হয়ে গেল, ঘরের মধ্যে বসে বলতেছে এই হচ্ছে ওই হচ্ছে ওই হচ্ছে। ধরা পড়লো, হিরো হয়ে গেল, অমনি একবার দেশ থেকে পুরস্কার পেল, এখন যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়ে গেল। যাবো কোথায়, কোথায় বলে আমাকে? অথচ একদম ভুয়া মিথ্যা রেকর্ড করে ছেড়ে দিচ্ছে। আর একটা মনে আছে, একজন এক বলে তাকে মানে ইয়ে করা হচ্ছে, তার উপরে পাশে অত্যাচার হচ্ছে, হ্যাঁ হচ্ছে। কোথায় দাঁড়ায় করছে? রাস্তায়। ওখানে আবার একটা সাইনবোর্ড, তাও দেখা যাচ্ছে, লাইট পোস্টও দেখা যাচ্ছে। সে ওটা তার মাথায় নাই যে যেখানে দাঁড়াচ্ছে গাড়ি থেকে অন্যটা ফেলে দিয়ে বলো তাকে নাকি এরকম করা হচ্ছে, কিন্তু পিছনে যে ইয়ে লাগানো সাইনবোর্ড আর ওখানে যে লাইট পোস্ট সেটা তার খেয়াল ছিল না। ধরা পড়লো, ওই ধরলাম কেন, সেটা অপরাধ হয়ে গেল, সেও পুরস্কার পেয়ে গেল। আমি ছেড়ে দিচ্ছি পরে অবশ্য, কিন্তু পুরস্কার তো পেয়ে গেল। তো এই তো মানে বিবেচনা। তা আমি যাবো কোথায়? আমি যা বলি সাবজা বলি, যেটা আমি দেখছি যে এই যে কী কারণে হিরো হয়ে যায়, আর আমরা তো জিরো আছি, কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই। তো তারপর আমার দেশের মানুষের জন্য কাজ করা আমি করে যাচ্ছি। তবে আমরা তো যখন ধরছি হাতে হাতে ধরা পড়বে যারা, ব্যবস্থা আমরা নেব। আর আপনারা খোঁজ খবর নেন। আর বাংলাদেশ কেন, সারা বিশ্বে এটা যে বড় বড় পত্রিকার মালিক, চ্যানেলের মালিক, এগুলো তো যারা বড় লোক তারাই হয়, সাধারণ মানুষ তো চালাতে পারে না।
এটাও তো ঠিক, তাদের ধরতে গেলে নানা কথা শুনতে হবে, কিন্তু তারপরে আমি যখন আছি ছাড়বো তো না, অন্য কারোর কথা জানি না, আমি তো ছাড়বো না। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। একবার তাই এই ধরনের আন্দোলন, শুধু আন্দোলন না, তখন যে সমস্ত ঘটনা ঘটাচ্ছিল, মানে আমেরিকার কিছু আক্রমণ, সেখানে মানুষের উপর আঘাত করা, কিছু জ্ঞানীগুণী আছে একেবারে ঘরের মধ্যে বসে মিথ্যা অপপ্রচার রেকর্ড করে ছেড়ে দিচ্ছে, এই ধরনের সমস্ত দেখে আমি খুব বিরক্ত হয়ে যাই। এবং তখন এক পর্যায়ে বলি ঠিক আছে কোটা বাদই দিলাম। আমি দেওয়ার উদ্দেশ্যটা ছিল আগে দেখো কোটা বাদ দিলে কী অবস্থা হয়, তখন কী অবস্থা হয়েছে, বেশি দূর যাওয়া লাগবে না। এবারেই দেখেন ফরেন সার্ভিসে মাত্র 2 জন মেয়ে চান্স পেয়েছে এবার, আর পুলিশ সার্ভিসে মাত্র 4 জন মেয়ে চান্স পেয়েছে। নারীর অধিকারের কথা বলি, সব ধরনের ব্যবস্থা রেখেছি। মুক্তিযুদ্ধের পর জাতির পিতাই তো বিশেষ করে সেই নির্যাতিত নারী সহ নারীদের জন্য চাকরির ক্ষেত্রে 10% রেখেছিলেন, মুক্তিযোদ্ধাদের জন্য 30% রেখেছিলেন। এখানে আমি যখন সরকারে আসি তখন থেকে আমার ছিল যে ঠিক আছে এই যে 30% যদি পূর্ণ না হয় বা 20% যে কোটাটা পূর্ণ না হবে, সেখানে যারা পরবর্তী থাকবে তালিকায় তাদের ভিতর থেকে সেখানে নিয়োগ দেওয়া হবে। সেটাই কিন্তু আমরা শুরু করে দিয়েছিলাম। তারপরেও যখন আন্দোলন শুরু হলো সব বন্ধ করলাম, কিন্তু বন্ধ করার পর আজকে ফলাফলটা কি দাঁড়াচ্ছে? আর আমি একটা জিনিস আমি বুঝি না, সেখানে আমাদের দেশের নারীরা তো কোনোদিন সেক্রেটারি হবে ভাবেনি, ডিসি হবে ভাবেনি, এসপি হবে ভাবেনি, এমনকি কোথাও তাদের পদায়নও ছিল না। আওয়ামী লীগ সরকার আসার পরে আমি প্রথম সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্লাস পুলিশে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই কিছু অফিসারের চাকরি দিয়ে গিয়েছিলেন সেই পুলিশ বাহিনীতে নারীদের। প্রশাসনের ক্ষেত্রে প্রথম সচিব কিন্তু আমি করি, এবং প্রথম এসপি, ডিসি, এরপরে একবারে মানে ওসি, সমস্ত জায়গায় যেন নারীদের একটা অবস্থান থাকে সেটা আমরা নিশ্চিত করি। লেখাপড়ার দিক থেকে জাতির পিতাই শুরু করলেন মেয়েদেরকে 8ম শ্রেণী পর্যন্ত প্রথমে অবৈতনিক করে দেওয়া, সেটাকে 12 পর্যন্ত 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক। পার্লামেন্টে কিন্তু মেয়েদের জন্য আলাদা সিট রেখে দিলেন, সংরক্ষিত আসন, যেন নারী নেতৃত্ব গড়ে ওঠে। তো নারীদের এই যে সুযোগগুলি আমরা সৃষ্টি করেছি কেন? যাতে করে অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে নিজেরা। তো আমার প্রশ্ন হচ্ছে যে সেই সময় যারা আন্দোলন করেছিল আমাদের অনেক মেয়েরাও ছিল, নারী কোটা চাই না। যিনি বলছেন নারী কোটা চাই না, মেধা দিয়ে চাকরি পাবে, সে কি চাকরি পেয়েছে? সে কি বিশেষ পরীক্ষা দিয়েছে? বিশেষ পরীক্ষা কি সে মানে প্রিলিমিনারিতেই সে জায়গা করতে পেরেছে? তো এই বড় কথাগুলি যদি না বলতো তাহলে এখন তো কোথাও না কোথাও একটা চাকরি তো পেত। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশের যে সমস্ত এলাকাতে যদি আপনি দেখেন, সব এলাকা তো সমানভাবে উন্নত না, অনগ্রসর সম্প্রদায় আছে, আর কোনো কোনো এলাকা সেই সব এলাকার মানুষের কি কোনো অধিকার থাকবে না? তো সেই অধিকারের কথা বিবেচনা করেই তো প্রত্যেক জেলা থেকেও যেন কেউ কোনো মানুষ অন্তত চাকরি পায় সেই ব্যবস্থা নেওয়ার কথা। আজকে যদি আপনি বিভিন্ন মানে কোটা বন্ধ করে দেওয়ার পরে যদি হিসাবটা নেন, কোথাও কোথাও দেখা যাচ্ছে যে কোনো কোনো জেলা 23টা জেলায় একটা লোকও পুলিশের চাকরি পায়নি, বা প্রশাসন বা কোথাও 42 BCS আমরা স্পেশাল মানে পরীক্ষা নিয়ে শুধু ডাক্তার নিয়োগ দিয়েছিলাম। এখানে মেডিকেল সেক্টরে আমি মেয়েদের সংখ্যাটা বেশি দেখি, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে তো সবসময় পিছিয়ে থাকা। তো লাভটা কী হলো? মুক্তিযোদ্ধারা খুব দৌড়লো, তারা মামলা করলো। যখন মামলা করার পরে কোর্ট, উচ্চ আদালত কোনো রায় দেয় বা কোর্টের যখন কোনো রায় হয়, সাধারণত সেই রায়ের বিরুদ্ধে এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই, কারণ কোর্টেই সমাধান করতে হবে। এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা, বিধিমালা বা ধারা থাকে সেটা একটা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই, কোনো জ্ঞানই নাই। হ্যাঁ, পড়াশোনা করছে, ভালো নাম্বার পাচ্ছে, সেটা ঠিক, কিন্তু ভবিষ্যতে এরা তো নেতৃত্ব দেবে বা এই দেশটা চালাতে আসবে, তাদের তো এই ধারণাগুলি দরকার। আমাদের সংবিধান কি বলে সেটা তাদের জানা উচিত। আমাদের একটা রাষ্ট্র পরিচালনায় কী ধরনের কাজ হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণা আছে? সে ধারণা তো আমরা দেখি না। আচ্ছা, যখন আদালতে চলে গেল, তো আদালতে সেটা সমাধান, এবং আদালত তাদের সুযোগ দিয়েছে, বলেছে আপনারা আসেন আর্গুমেন্ট করেন, বলেন, তা আদালতে যাক, বলুক না, তারা রাজপথেই সমাধান করবে। আর আমাকে বলছে, আমি সত্যি কথা বলতে কি, আদালত যখন কথা বলেছে, আদালত যখন
আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটা তো আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। আমার বাসায় কাজ করেছে, সেও নাকি 400 কোটি টাকার মালিক, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে যখন হাত দিয়েছি আমি ছাড়বো না, দুর্নীতিবাজ ধরছি বলেই এখন সবাই জানতে পারছেন। আমার বাসায় কাজ করে গেছে, সেও এখন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলেই না। তার অপরাধ জানতে পেরেছি, তাকে বের করে দিয়েছি, নিজের মতো ব্যবস্থা নিয়েছি। রোববার বিকেল 4টার পর প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, আপন পর জানি না, দুর্নীতি যেখানে হোক যেই হোক আমি তাকে ধরব। জিরো টলারেন্স যখন বলেছি তখন এটা করেই ছাড়ব। অনেক সময় জীবন বাঁচাতে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, করোনা ভ্যাকসিন টেন্ডার ছাড়াই দ্রুত কিনতে হয়েছে, মানুষকে বাঁচিয়েছি। নিয়ম নীতি দেখতে গেলে তখন মানুষ বাঁচাতে পারতাম না, টেন্ডারে কিনতে কতদিন লাগতো। এখন যদি কেউ সেখানে দুর্নীতি খুঁজতে যান যেতে পারেন, তবে সাংবাদিকদের তথ্য খোঁজা এবং ফাইল চুরি কখনো এক বিষয় না। শেখ হাসিনা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হয়েছি বলে দুর্নীতিবাজরা ধরা পড়ছে, অনিয়ম জঞ্জালগুলো পরিষ্কার করছি আমরা, এজন্য আমার ইমেজ নষ্ট হলে হোক আমি তাদের ধরবই। এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে, এখানে কোনো দ্বিধা নেই। সংবাদ সম্মেলনে চীন সফর নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এবারে চীন সফরে 21টি সমঝোতা সই হয়েছে। যারা সফরের সমালোচনা করছেন তারা কি জেনে বুঝে এসব করছেন, নাকি শুধুই আমাকে হেয় করার উদ্দেশ্যে? ভারত সফরের পর বলা হলো দেশ বেঁচে দিয়েছি, এখন বলেছে চীন কিছু দেয়নি। এগুলো যারা বলেন তাদের মানসিক অসুস্থতা আছে। তাছাড়া এভাবে এসব নিয়ে বানোয়াট প্রশ্ন তোলার কথা না। এ সময় সফর সংক্ষিপ্ত করার বিষয়ে তিনি বলেন, প্রচন্ড জ্বরের কারণে পুতুল আমার সঙ্গে চীনে যেতে পারেননি, মাত্র 6 ঘন্টা আগে দেশে ফিরেছি বলে এত সমালোচনা তোলপাড়। অফিসিয়াল কাজ শেষ হলে সফরে গিয়ে শপিং বা ঘোরাঘুরি করি না, এবারই প্রথম না, এর আগেও অনেকবার এভাবে সফর শেষ করে চলে এসেছি বলে জানান তিনি।